লন্ডনে গেছেন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম। এবং মোটামুটি পরে যেটা জানা গেছে, প্রথমে তো খুব ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনভাইটেশনে হাসনাত আব্দুল্লাহ আর সাদিক কায়েম গেছেন লন্ডনে, কিন্তু পরে ভেতরের গোমর বের হয়ে আসে। মূলত লন্ডনে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বড় রকম একটা অবস্থান আছে এবং সিলেট ভিত্তিক তাদের একটা বড় গ্রুপ আছে। তাদেরই নিজস্ব অর্গানাইজেশনে ইনভাইটেশন ম্যানেজ করে মূলত হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম যেহেতু জামাত শিবিরের লোক, ওই সিলেটি গ্রুপটা এবং জামাত ইসলামী শিবিরের তাদের একটু বেড়াতে নিতে চায়, তারা একটা ইনভাইটেশন পাঠিয়ে লন্ডনের ভিসা ম্যানেজ করে দেয় এবং ওইখানে নিজেদের লোকজন দিয়ে নিজেরা টাকা পয়সা খরচ করে হল ভাড়া করে একটা অনুষ্ঠান মতো করে ওটার সাথে নামটা জুড়ে দেয় অক্সফোর্ড, যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন বা সামথিং নাম দিয়ে তারা সাদিক কায়েম এবং হাসান আব্দুল্লাহকে নিয়ে একটা প্রোগ্রাম করে। কিন্তু হাসনাত ওখানে পাড়া দিয়েছে, এটা আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক না। আওয়ামী লীগের মাথা গরম হবেই, তারা টিম এবং নানান কিছু নিয়ে প্রস্তুত হয়ে থাকে এবং টিম ছোটাছুটি হয়। পুলিশ একরকম চিলের মতো ছো দিয়ে নিরাপত্তার গ্যারান্টি দিতে হাসনাতকে অনুষ্ঠান স্থলে পৌঁছে দেয়। লন্ডনের আইন শৃঙ্খলা যেহেতু ভিন্ন রকম, এর মধ্যেও কিছু হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে। হাতাহাতির ঘটনা হয়েছে, হাতাহাতিতে হাসনাত আব্দুল্লাহ হেনস্থা হওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু সবশেষ ঢোলকটা লেগেছে ভিন্ন জায়গায়। সে বিষয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের আলোচনার সঙ্গে থাকতে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। এখন পর্যন্ত যেসব খবর আসছে সেসব খবর হলো হাসনাত আব্দুল্লাহ তার সাঙ্গপাঙ্গ সহ গাড়ি দিয়ে যাচ্ছিলেন এবং একটা ছেলে ক্যামেরার ছবি তুলছিল, সেই জন্য হাসনাত তাকে চার্জ করে এবং সেই চার্জ করা নিয়ে বাকবিতণ্ডার মধ্যে দিয়ে হাসনাতের সাথে লোকজন সেই ছেলেকে আক্রান্ত করে, মারপিট করে, হেনস্থা করে। এবং এইটা লন্ডনের মানুষ, লন্ডনের নাগরিকরা ক্যামেরায় ভিডিও করে, ছবি তুলে এবং সেই ছবি ধরে পুলিশের কাছে কমপ্লেন গেছে। এবং সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত সূত্রে যেসব খবর, যে পুলিশ কমপ্লেন পেয়ে হাসনাদের এইটা সুরা না হওয়া পর্যন্ত দেশে ফিরে আসা নিয়ে নিশ্চয়তা দিচ্ছে না, দেশে ফিরে আসার বাধা দেওয়া হয়েছে, যে হাসনাদকে এই ঘটনার মীমাংসা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাসনাদ দায়ী কি দায়ী না তার তদন্ত চলছে। চলুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে এখন পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে লন্ডন থেকে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, খবরটা হচ্ছে এরকম যে লন্ডনে হামলার মামলায় কি হতে পারে হাসনাত আব্দুল্লাহ। যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ঘটা কথিত হামলার ঘটনায় এনসিপি নেতা ও বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নাম উঠে এসেছে একজন সাক্ষীর হাতে লেখা বিবৃতিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করেছে। হাসনাত শনিবার রাতে একজন আইনজীবী সহ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে গত শুক্রবার ক্যামব্রিজ শহরে FX16HMD রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা রঙের গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজনকে তিনি হাসনাত আব্দুল্লাহ হিসেবে শনাক্ত করেছেন বলে একজন সাক্ষী উল্লেখ করেছেন। জানা গেছে, ঘটনাস্থলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এক ব্যক্তিকে ঘিরে ধরেন। অভিযোগ করা হয়েছে, এক পর্যায়ে তাকে ধাক্কাধাক্কি ও টানা হেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। এক প্রত্যক্ষদর্শী বিবরণে বলা হয়, তিনি কাছাকাছি একটি বাসা থেকে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শুনে জানালা দিয়ে বাইরে তাকান। তিনি কয়েকজন মিলে এক ব্যক্তিকে টানা হেঁচড়া করতে দেখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী ঘটনাটি বিকাল 4:19 কিছু আগে ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। সাক্ষী দাবি করেছেন, গাড়িটি চলে যাওয়ার আগে তিনি রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলতে সক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত গাড়ি থেকে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির ভিডিও ধারণ করা হচ্ছে। ভিডিওতে তাকে গাড়ির পেছনে অনুসরণ করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, পরে একটি পর্যায়ে গাড়ির থামিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভুক্তভোগী জুবায়ের আহমেদের অভিযোগ, এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তিনি পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। হাসনাতকে তিনি এই ঘটনায় দায়ী করেছেন। জুবায়ের ছাত্রলীগ ও আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এদিকে নাম প্রকাশ না করার সত্ত্বে হাসনাত আব্দুল্লাহকে আইনি সহায়তা দেওয়া একজন আইনজীবী বলেন, পুলিশ তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার বিষয়ে তথ্য ও বক্তব্য চেয়েছে। তিনি তার বক্তব্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেছেন। এ বিষয়ে এনসিপি অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। সবার মধ্যে এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। ঘটনার বিষয়ে ক্যামব্রিজ পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে হাই কমিশনের একজন কর্মকর্তা বলেন, তারা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত নন। পুলিশ তাদের কাছে যোগাযোগ করেনি। কমিউনিটি মানুষের কাছ থেকে শনিবার তারা ঘটনা জেনেছেন।
আসাদ আব্দুল্লাহ শাস্তি হতে পারে কিনা বা কি ধরনের শাস্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত তাকে গ্রেফতার করা হয়নি। ঘটনা যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাতে মনে হয় এটি কোনো পরিকল্পিত ঘটনা। আচ্ছা, তিনি আরো বলছেন যে আসাদ আব্দুল্লাহ নন, যে কেউ ভিজিট ভিসায় ব্রিটেনে এসে যদি কোনো ফৌজদারি অপরাধ করেছেন বলে প্রমাণ হয় তাহলে পরবর্তী সময় তার ভিসা পাওয়ার সম্ভাবনা সন্নিকটায় নেমে আসে। এই হচ্ছে মোদ্দা বিষয়। আরো যদি আপনাদেরকে একটু কনক্রিট করে বলি, সেটা হলো হাসনাতদের মাফ করতে করতে অভ্যাস। ইউনূস আমাদের বাংলাদেশে যা হয়েছে, বাংলাদেশে তো তাদেরকে ফলো করার দুঃসংস্কারও ছিল না, এই ট্রেনটা রয়ে গেছে ওইখানে, তার সাথে চালাতে মন্ডরা তাকে ফলো করা হচ্ছে দেখে একজনকে যা ইচ্ছে তাই হেনস্থা করার চেষ্টা করতে গিয়ে সোজা বাংলায় ফেসে গেছে বা কিঞ্চিত সাইজ হয়েছে। আলটিমেটলি এর পেছনে আওয়ামী লীগের হাত আসে, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের ওখানে যারা নেতাকর্মী আছে তারা এটাকে বড় করার চেষ্টা করবে, তারা হাসনাতের বিরুদ্ধে নানান অভিযোগ, তার দেশের যে রেকর্ড সেসব রেকর্ড, তার মদবাজি, এইসব রেকর্ড ব্রিটেন পুলিশকে তথ্য সরবরাহ করছে। আবার জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক পয়সা করিওয়ালা মানুষজন হাসনাতকে সেভ করার জন্য চেষ্টা করছে। ফলে সবশেষ ঘটনা পুলিশের দিক থেকে কি ঘটে সেটা না দেখা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছা যায় না। $1 নাকি পাকিস্তানের 300 রুপি পাওয়া যায়। $1 তো আসলে 300 তেজপাতাই পাওয়া যায় বাজারে। যদি আপনি তেজপাতা কিনেন $1 দিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমার মনে হয় প্রত্যেক জায়গায় আপনাকে $1 দিলে 300টা তেজপাতাই দিবে। আমরা যে বলি টাকা টাকা এখন তেজপাতা, পাকিস্তানের এই রুপি বর্তমানে একটা তেজপাতা। অথচ দেখেন আমাদের মৌলবাদী জঙ্গি স্বাধীনতা বিরোধী 1971 সালে পরাজিত বাহিনীগুলা, জনগণগুলা পাকিস্তানের দিকে তাকিয়েই আছে, পাকিস্তানের দিকে তাকিয়েই আছে। আমাদেরকে ওরা টিটকারি মারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, আমরা ভারতের আধিপত্যে আছি, ভারতের কাছে বিক্রি হয়ে গেছি। আমি এখানে সমস্যাটা কি দেখি, আমি বলি যে আপনারা শুধু ভাষাটা শেখেন, চিন্তাটা শেখেন। ওদের যা কিছু অবনতি হওয়ার হয়ে যাচ্ছে। একটা জিনিস সবাই মনে রাখবেন, পাকিস্তানের পক্ষে, আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পক্ষে কখনো কোনো শাশ্বত ইন্টেলেকচুয়াল শ্রেণী হওয়ারই কোনো সুযোগ নেই। আজাদ কাশ্মীর হলো পাকিস্তানের অংশে যে কাশ্মীরটা রয়েছে সেই কাশ্মীর। পাকিস্তান রাষ্ট্রটা এই কাশ্মীরের জন্য অনেক কিছু খুঁয়েছে। এই কাশ্মীর, আজাদ কাশ্মীর বা কাশ্মীরের জন্য পাকিস্তানের সেনাবাহিনীর তার বৈধতা পাকিস্তানের মানুষের সামনে তুলে ধরে এবং কাশ্মীরের জন্য লড়ার জন্য পাকিস্তান আণবিক বোমা তৈরি করেছে। অথচ গত কয়েকদিন ধরে এই আজাদ কাশ্মীরের জনগণ পাকিস্তান সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী একটা আন্দোলন শুরু করেছে। কারণ এই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত গরিব, পাকিস্তানি সরকার তাদেরকে অর্থনৈতিকভাবে সমান ট্রিট করে না। এবং এই আন্দোলনে প্রায় 24 জন মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে। এই বক্তব্যে আমি বের করে আনবো কিভাবে আজাদ কাশ্মীর বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের উপর একটা গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। আজাদ কাশ্মীর হলো পাকিস্তান অংশে যে কাশ্মীরটা রয়েছে, এটা পাকিস্তানের একটা স্টেটও না, আবার প্রভিন্সও না, আবার একটা স্বায়ত্তশাসিত অঞ্চল বলা হয়। এই অঞ্চলে জুন মাস থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছে, মূলত অর্থনৈতিক বৈষম্যের জন্য, এবং এ পর্যন্ত 24 জন মানুষ মারা গেছে। পাকিস্তান রাষ্ট্রটি আজ পর্যন্ত এই কাশ্মীরের জন্য অনেক কিছু খুইয়েছে। কাশ্মীরের জন্য পাকিস্তানের সেনাবাহিনী তাদের জনগণের কাছে সেনাবাহিনীর বৈধতা তৈরি করে। এই ভিডিওতে আমি তুলে আনবো সেই কথাগুলো, কিভাবে আজাদ কাশ্মীর কাশ্মীরের পাকিস্তানের গোদের উপর একটা বিস্ফোরা হিসাবে দাঁড়িয়েছে, এবং কিভাবে পাকিস্তান তো অনেক সমস্যা আছেই, এবং আজাদ কাশ্মীরও ভবিষ্যতে পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের সাথে আবার যোগ হতে পারে সেটা। আমরা যদি কাশ্মীরের একটু ইতিহাসের দিকে তাকাই, অবিভক্ত ভারতে বা কলোনিয়াল ইন্ডিয়াতে পাকিস্তানের আয়তন ছিল 2,22,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের চেয়েও বড়। বাংলাদেশের আয়তন হলো 1,44,000 বর্গ কিলোমিটার। ভারত উপমহাদেশে ব্রিটিশরা যখন শাসন করত, সেখানে অনেক রাজ্য ছিল যেগুলা স্থানীয় রাজারা শাসন করত। ইংরেজরা শুধু রাজা থেকে কর নিত এবং রাজাকে তার রাজ্য শাসন করতে দিত, অর্থাৎ প্রশাসনটা তারা নিত না। এটার একেবারে প্র্যাকটিক্যাল কারণ হলো, আসলে কোনো এক ভারতের মধ্যে, এত বড় ভারতে, সেখানে আবার অনেক রাজাদের রাজ্য আছে, সব জায়গায় যদি প্রশাসন চালাইতে যায় বিলাতীদের অনেক লোক লাগতো, ইংরেজদের। সেই লোক তো তাদের ছিল না, জাহাজে করে আর কত লোক আনা যায়। ফলে তারা এইরকম অনেক রাজাকে রাজ্যগুলা শাসন করতে দিত, আর শুধু তাদের থেকে কর গ্রহণ করতো। অনেকটা জমিদারও বলতে পারেন এই রাজাগুলোকে। কাশ্মীরের রাজা ছিল হরি সিং।
হরি সিং একজন হিন্দু বলা হয়, এবং মানে হিন্দু বলে পরবর্তী কাহিনীটা এসে যে যখন ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভারত ভাগ হয়ে যায়, তখন 1947 সালে হরি সিং চাইছিলেন যে কাশ্মীর স্বাধীন থাকুক। পাকিস্তান কাশ্মীরকে দখল করার চেষ্টা করে একেবারে স্বাধীনতার পর পর ভারত পাকিস্তানের, যেহেতু হিন্দু মুসলমানের সীমা রেখায় ভারত পাকিস্তান ভাগ হয়েছে এবং কাশ্মীরের জনসংখ্যার বেশিরভাগ যেহেতু ছিল মুসলমান, পাকিস্তান চেয়েছিল যে কাশ্মীরকে দখল করে তাদের অংশে নিয়ে যাবে, অর্থাৎ ব্রিটিশদের নীতিমালাটাকে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে ব্রিটিশরা যে নীতিমালা দিয়েছিল যে ওই রাজাগুলি যেই অংশে চায় সেই অংশে যোগ দিতে পারবে, তারা পাকিস্তানে চাইলে পাকিস্তানে যোগ দিতে পারবে, ভারতে চাইলে ভারতে যোগ দিতে পারবে। আমাদের পাশে ত্রিপুরাও এরকম একটা রাজ্য ছিল। হরি সিং যখন পাকিস্তান কাশ্মীর আক্রমণ করলো, হরি সিং ভারতের সাহায্য চাইলো, ভারতও সৈন্য পাঠাইলো, এবং আবার হরি সিং ভারতের অংশ হইতে চাইলেন কাশ্মীর নিয়ে। প্রথমে স্বাধীনতা চাইছিলেন, পরে ভারতের অংশ নিতে চাইলেন। এই অবস্থায় যুদ্ধটা অল্প কিছুদিন যুদ্ধ হলো, 47-48 সালে যুদ্ধ হলো ভারত পাকিস্তানের মধ্যে, প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধের পর একটা লাইন অফ কন্ট্রোল, বর্তমানে যে লাইন অফ কন্ট্রোলের একদিকে পাকিস্তান শাসন করে, আরেকদিকে ভারত শাসন করে, একটা লাইন অফ কন্ট্রোল হয়। এখানে অনেক কিছু আছে, ইউএন জড়িত হয়, তারপরে গণভোটের কথা বলা হয়, আমি অনেক বিস্তৃত ব্যাখ্যায় যাব না। পাকিস্তান যে অংশটা দখল করলো সেটার নাম দিল তারা আজাদ কাশ্মীর, যেটা বর্তমানে আজাদ কাশ্মীর। আর ভারতের অংশে যেটা রয়ে গেল সেটা কাশ্মীর, এখানে লাদাখ আছে আর অন্যান্য জমি আছে। আবার এই কাশ্মীর এরিয়া বর্তমানে প্রায় 15% অংশ আকসাই চীন নামে পরিচিত, এটা চীনের অংশে পড়েছে। এই যে দখল হলো ভারত এবং পাকিস্তানের অন্তর্গত হলো, সেই আজাদ কাশ্মীরের বর্তমানে জনসংখ্যা হলো 40-50 লাখ বা 60 লাখ হতে পারে ম্যাক্সিমাম। আর ভারতের অংশের কাশ্মীরের জনসংখ্যা হলো 1,40,00,000 বা 30 লাখ। কাশ্মীরের যে অংশ আজাদ কাশ্মীর, তাদের বার্ষিক মাথা পিছু আয় হলো ডলারে $1,400 বা 1300 থেকে $1,400। কাশ্মীর, যেটা কাশ্মীর নামে পরিচিত, যেটা ভারতের একটা অঙ্গরাজ্য এখন, সেটার বার্ষিক সেই অঞ্চলের মানুষের মাথা পিছু আয় হলো $2,200। একদম খাড়া $800 প্রতি, মানে গড়ে একজন ভারতীয় কাশ্মীরি বছরে, একজন আজাদ কাশ্মীর পাকিস্তানি কাশ্মীরির চেয়ে $800 বেশি রোজগার করে, অর্থাৎ বাংলাদেশি টাকা 1 লক্ষ। এটা কিন্তু আমাদের এই দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে আয়ের বৈষম্য হিসাবে দেখলে, অর্থাৎ পার্থক্য হিসাবে দেখলে কিন্তু বিশাল একটা ব্যাপার। কাশ্মীর নিয়ে 1947-48 পরেও পাকিস্তান আরো কয়েকবার যুদ্ধ করেছে ভারতের সাথে। 1965 সালে যুদ্ধ করেছে, যে যুদ্ধে জিয়াউর রহমান একজন পাকিস্তানি বীর হিসাবে পরিচয় পেয়েছিলেন। এরপরে আবার 1999-2000 সালের দিকে কার্গিলে যুদ্ধ করেছে, পাকিস্তান যুদ্ধ শুরু করেছে। মূলত 65 এবং কার্গিল যুদ্ধ, আর ছোটখাটো যুদ্ধ তো লেগেই আছে এক ধরনের। সব ধরনের যুদ্ধ যাই হয় ভারত পাকিস্তানের মধ্যে, আসলে মূলত কাশ্মীর হলো তাদের মধ্যে, মানে পাকিস্তানের তরফ থেকে তারা জনগণের কাছে এই যুদ্ধগুলা আপনার ন্যায্যতা দেয় কাশ্মীরকে দেখিয়ে। এবং ভারত পাকিস্তানের মধ্যে আরো বড় যেটা যুদ্ধ হয়েছে সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ, যেটা 1971 সালে হয়েছিল। এই প্রতিটা যুদ্ধে, 1971 সালের যুদ্ধে তো পাকিস্তান সুস্পষ্টভাবে পরাজয় স্বীকার করেছে, কিন্তু বাকি যুদ্ধগুলোতে পাকিস্তানের তরফ থেকে বলা হয় যে পাকিস্তান জিতেছে। অর্থাৎ পাকিস্তানের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যেই অংশটা আছে, ধরেন 50%, জামাত, বিএনপি, হেফাজত ইত্যাদি, এরাও মনে করে যে প্রতিটা যুদ্ধে পাকিস্তান জিতেছে। বাস্তবতা হলো যে যুদ্ধগুলো কঠিন ছিল, কিন্তু ভারত পাকিস্তান যতবারই যুদ্ধ করেছে, কার্গিল হোক কিংবা 65 সালের যুদ্ধ হোক, প্রত্যেকটা যুদ্ধে ভারত জড়েছে, কিন্তু 65 সালেটা অত্যন্ত কঠিন ছিল। এবং সেটার একটা শান্তি চুক্তি হয়েছে তাশখন্দে, উজবেকিস্তানের রাজধানী। সেখানে অবশ্য ভারতের প্রয়াত যেই প্রধানমন্ত্রী আইয়ুব খানের সাথে চুক্তি করেন লাল বাহাদুর শাস্ত্রী, উনি ওইখানে মারা যান। তো এগুলো নিয়ে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি আছে, গল্প আছে, এক একজনের কাছে এক একজন জিতেছে। এই ইতিহাসটা আমি জাস্ট আলোকপাত করলাম, আমি গভীরে গেলাম না। আমি আবার আজাদ কাশ্মীরের অবস্থা নিয়ে চলে আসি। বর্তমানে আজাদ কাশ্মীরকে পাকিস্তানে দেখানো হয় যে এটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। অঞ্চলটা আপনার প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। পাকিস্তান সরকার এই প্রাকৃতিক সম্পদ আহরণ করে, কিন্তু আজাদ কাশ্মীরের জনগণের উন্নয়নের জন্য তেমন কিছু করে না। এটার জন্য আমি অবশ্য পাকিস্তানকে বৈষম্যের জন্য দোষ দিব না, কি জন্য দিব, আজাদ কাশ্মীরের যে বার্ষিক এখন মাথা পিছু আয়, পাকিস্তানের অন্যান্য অঞ্চলের জনগণের মাথা পিছু আয় কিন্তু তার চেয়ে খুব একটা বেশি না। পাঞ্জাবে হয়তো বেশি হতে পারে, সিন্ধুতে হয়তো একটু কম হতে পারে। আবার তাদের যে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল রয়েছে কিংবা বেলুচিস্তান, যেগুলো নিয়ে পাকিস্তান প্রচন্ড সমস্যা আছে, সেখানেও ধারণা করি যে জনগণের পাকিস্তানি মানুষের মাথা পিছু আয় অনেক কম। সুতরাং মূলত তাদের যত অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত 2টা প্রভিন্স বেসড, এবং সবচেয়ে ভালো আছে পাঞ্জাবিরা, তারপরে হয়তো সিন্ধিরা। কাশ্মীরের যারা মানে কাশ্মীরের যে অংশ পাকিস্তানে আছে, এই মানুষগুলা তো হয়তো আগ্রহ করে পাকিস্তানের সাথে থাকলো।
70-80 বছর পরে ওরা এসে দেখলো যে ওরা অনেক দরিদ্র, অর্থাৎ ভারতের অংশে যে কাশ্মীরিরা আছে তাদের থেকে এরা অনেক দরিদ্র। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কাশ্মীরকে তাদের সংবিধানের 370 আর্টিকেলে একটা মর্যাদা দিয়েছিলেন। সেটা কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তুলে নিয়েছে, কিন্তু তুলে নিলেও তারা ব্যাপক বিনিয়োগ করেছে কাশ্মীরে, ভারতীয় কাশ্মীরে, ভারতীয়রা। ফলে বর্তমানে কাশ্মীরের জনগণের অর্থনৈতিক অবস্থা বেড়ে চলেছে, আজাদ কাশ্মীরের জনগণের অর্থনৈতিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে। আবার দেখেন, আজাদ কাশ্মীরের কিন্তু অবস্থা কাশ্মীরের চেয়ে ভালো হওয়ার কথা ছিল, অর্থাৎ ভারতীয় কাশ্মীরের চেয়ে। কারণ ভারতীয় কাশ্মীরে কিন্তু 1980 বা 2000 সাল থেকে 80 বা থেকে শুরু হয়, 40-50 বছর ধরে পাকিস্তানের উস্কানিতে প্রচুর আপনার বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন তারা গড়ে তুলেছে। লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এগুলা পাকিস্তানের অভ্যন্তরে থেকে কাশ্মীরে হামলা চালায়, এগুলো আমরা জানি। সর্বশেষ হামলা হলো সেটাও আমরা জানি। এত সন্ত্রাসী হামলা সত্ত্বেও ভারতীয় কাশ্মীর বর্তমানে অর্থনৈতিকভাবে আজাদ কাশ্মীরের চেয়ে, অর্থাৎ পাকিস্তানি কাশ্মীরের চেয়ে অনেক বেশি এগিয়ে। চিন্তা করেন, যদি পাকিস্তানিরা এত সন্ত্রাসী হামলা না করতো, ভারতীয় কাশ্মীরের অবস্থা কিন্তু আরো ভালো হওয়ার সুযোগ ছিল। এখন যদি কোনোভাবে ভারতীয়রা, যদি আমি মনে করি ভারতীয়রা এই ব্যাপারে সচেতন আছে, তারা যদি আরো বেশি বিনিয়োগ করে তাদের অংশের কাশ্মীরে মানুষের জীবনমান আরেকটু বাড়িয়ে দেয়, ধরেন এখন যেটা আছে $2200 মাথা পিছু আয়, সেটা যদি $4000 করে ফেলে আগামী 1 বছর, 2 বছর বা 3 বছরের মধ্যে, আজাদ কাশ্মীরে ততদিনে মাথা পিছু আয় হয়তো আরো $200 কমে আসবে। চিন্তা করেন, যে মুসলমান গুলা পাকিস্তানের সাথে গেল, এমন অবস্থায় তারা দেখবে যে তারা যে হিন্দুদের ঘৃণা করে পাকিস্তানের প্ররোচনায় পড়ে, সেই হিন্দুদের অঞ্চলে যে কাশ্মীর রয়েছে, এই কথাগুলো অনেকে ভারতীয়রা হয়তো বিভিন্নভাবে টুইস্ট করবেন। টুইস্ট করার জন্য না, আমি বোঝানোর জন্য সহজে বলছি। আজাদ কাশ্মীরের লোকজনের কেমন লাগবে যখন দেখবে যে ভারতীয় অংশে কাশ্মীরের মানুষের জীবনমান, অর্থনীতি সবকিছু এত বেশি। ফলে আজাদ কাশ্মীরে বর্তমানে যে আন্দোলন শুরু হয়েছে, এটা আসলে থেমে থাকবে না। এবং এর মধ্যে কিন্তু আজাদ কাশ্মীরের নেতারা বলছে যে, তারা বলে নাই যে তারা ভারতীয়দের সাথে যেতে চায়, কিন্তু তারা বলছে যে অর্থনীতির জন্য তারা বরঞ্চ ভারতীয়দের সাথে এবার যোগাযোগ শুরু করবে। এটা পাকিস্তানের জন্য একটা বিশাল অশনি সংকেত। দেখেন, এই পাকিস্তান রাষ্ট্রটা শুধু একটা ধর্মীয় রাষ্ট্র হতে গিয়ে 1947 সাল থেকে একের পর এক সবকিছু খুঁড়িয়েছে। পূর্ব পাকিস্তান খুঁড়িয়েছে। গণতন্ত্র থাকলে তো আর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আসলে আলাদা হয় না। তারপরে আপনার কাশ্মীর নিয়ে যুদ্ধ করে অহর্নিশ একটা তারা বিশাল সামরিক বাহিনী কিংবা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী গড়ে তুলেছে, যারা মূলত পাকিস্তানকে শাসন করে। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে সেখানে আপনার বিচ্ছিন্নতাবাদের সমস্যা আছে, সেখানে আফগানিস্তান মনে করে ওই এলাকাটা আফগানিস্তানের, আবার বালুচিস্তান সবসময় মনে করে যে তারা আলাদা একটা দেশ, পাকিস্তানিরা তাদেরকে জোর করে শাসন করছে। চিন্তা করেন, এত সমস্যার মধ্যে থাকার পরেও পাকিস্তান, বাংলাদেশের কিন্তু স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছে, তারা কিন্তু আবার পাকিস্তানের সাথে যেতে চায়। আমি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এটা বলবো যে, বর্তমানে আমাদের যে একটা দুঃসময় যাচ্ছে, আপনারা শুধু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঠান্ডা মাথায় আপনারা অবলোকন করেন। যেইভাবে পাকিস্তান অর্থনৈতিক ভাবে নিজেদের ধ্বংস করেছে একটা ধর্মীয় রাষ্ট্র হতে গিয়ে, যেভাবে এখন আজাদ কাশ্মীরের লোকজন কান্নাকাটি করছে তাদের সীমানার এই পারে তাদের ভাই বোনদের অর্থনৈতিক সমৃদ্ধি দেখে, সেই একইভাবে পাকিস্তান দেখবেন যে ক্রমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব মানুষ আছেন, তাদেরকে আমি পাকিস্তানের এই অবনতি ভালো করে অবলোকন করার জন্য অনুরোধ করব। এখানে আরেকটা জিনিস আপনার গভীরভাবে চিন্তা করতে হবে, সেটা হলো এই যে ইসলামিক উম্মার নামে যে পাকিস্তান রাষ্ট্রটা শুরু করেছিল, এইটা পৃথিবীতে কোথাও কাজ করেনি। এটা একটা বড় ধরনের আপনার প্যারাডক্স, এবং প্যারাডক্স আপনার সুন্দর ভাষায় বলে আমার কাছে একটা পুরোপুরি তামাশা মনে হয়। এই তামাশা দেখেন, উম্মা আছে, ওআইসি আছে, কিন্তু মুসলমানরা নিজেদের মধ্যে আপনার ঝগড়াঝাটিতে লিপ্ত। সৌদি আরব ইরানের সাথে, ইরান সৌদি আরবের সাথে, এইভাবে তারা চিরন্তন কিন্তু কোন দলে জড়িয়ে আছে। পাকিস্তান ধর্মের নামে রাষ্ট্র করতে গিয়ে আজকে পাকিস্তানের অবস্থা কোথায়? পাকিস্তানের $1 নাকি পাকিস্তানের 300 রুপি পাওয়া যায়। $1 তো আসলে 300 তেজপাতাই পাওয়া যায় বাজারে। যদি আপনি তেজপাতা কিনেন $1 দিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমার মনে হয় প্রত্যেক জায়গায় আপনাকে $1 দিলে 300টা তেজপাতাই দিবে। আমরা যে বলি টাকা টাকা, এখন তেজপাতা, পাকিস্তানের এই রুপি বর্তমানে একটা তেজপাতা। অথচ দেখেন, আমাদের মৌলবাদী জঙ্গি স্বাধীনতা বিরোধী 1971 সালে পরাজিত বাহিনীগুলা, জনগণগুলা পাকিস্তানের দিকে তাকিয়েই আছে। আমাদেরকে ওরা টিটকারি মারে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। আমরা ভারতের আধিপত্যে আছি, ভারতের কাছে বিক্রি হয়ে গেছি। আমি এখানে সমস্যাটা কি দেখি? আমি বলি যে আপনারা শুধু ভাষাটা শেখেন, চিন্তাটা শেখেন। ওদের যা কিছু অবনতি হওয়ার হয়ে যাচ্ছে। একটা জিনিস সবাই মনে রাখবেন, পাকিস্তানের পক্ষে, আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পক্ষে কখনো কোনো শাশ্বত ইন্টেলেকচুয়াল শ্রেণী হওয়ারই কোনো সুযোগ নেই।
পাকিস্তানকে যারা আপনার সমর্থন করে বাংলাদেশের, তাদের তো মূলত আপনার একটা মানুষ চিন্তাশীল বা ইন্টেলেকচুয়াল হতে হলে যে ধরনের ভ্যালু গড়ে ওঠার দরকার সেটাই তাদের হয় নাই। ফলে তাদের মধ্যে যত বুদ্ধিজীবীতা হোক, যত বুদ্ধিমান লোক হোক, ফরহাদ মজার হোক, সলিমুল্লাহ হোক, কি হোক, এই লোকগুলা কখনোই আসলে সভ্যতার দৃষ্টিতে কখনোই বুদ্ধিজীবী না। যত আমরা এই মুহূর্তে আমাদের মুখের ভাষা না থাকুক, আমাদের কথা না থাকুক, ওই লোকগুলোকে আপনি অবহেলা করতে পারেন। আর অনেক দিক থেকে এরা যে অসার এটা আমরা প্রমাণ করতে পারি, কিন্তু সেগুলো তো মানুষ বুঝে না। কিন্তু আমরা যে একটা জিনিস দেখিয়ে কিন্তু বারবার প্রমাণ করতে পারি, এই যে পাকিস্তান পন্থীদের আপনার অর্থনৈতিক ব্যর্থতা। আপনি দেখেন পাকিস্তান রাষ্ট্র, শুধু একটা সময় পাকিস্তান রাষ্ট্র অর্থনৈতিকভাবে এগিয়েছিল জেনারেল জিয়াউল হক যখন আপনার মুজাহিদিন ফ্যাক্টরি করেছিল পাকিস্তানে। পৃথিবীর কোনো জায়গায় মুজাহিদিন ফ্যাক্টরি করে অর্থনীতির উন্নতি করতে আপনি দেখেছেন? পাকিস্তান কিন্তু করেছিল। মুজাহিদিন ফ্যাক্টরি কি, যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মার্কিনীদের যুদ্ধের জন্য পাকিস্তান অভ্যন্তরীণভাবে জঙ্গি উৎপাদন শুরু করে মুজাহিদিন নামে, এবং বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশ থেকে জঙ্গি এবং মুজাহিদিন ওখানে নিয়ে যায়, এবং এগুলোকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে। মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলোকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানের যুদ্ধে খাটায়। ওই সময়টা মার্কিনীদের এবং পশ্চিমাদের ডলার পেয়ে পাকিস্তান রাষ্ট্রের অর্থনীতির একটা ব্যাপক উন্নতি হয়েছিল। পাকিস্তান আমলে হয়েছিল যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এক ছিল, ওই যে আইয়ুব খানের উন্নয়ন বলে। কিন্তু কোনোটাই না, আপনার যত উন্নতি আইয়ুব খান করে যাক বা জিয়াউল হক জঙ্গি বিক্রি করে যত অর্থ কামাই করুক না কেন, আপনার যদি রাষ্ট্র যদি সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনার ওই উন্নতি টিকবে না। অর্থাৎ আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, সেই বিল্ডিং এর নিচে আপনার থাকলো কুইক স্যান্ড, হ্যাঁ, বা বালিতে যেটা থাকে, বাংলা একটা সুন্দর শব্দ আছে, তাহলে বিল্ডিংটা ধসে পড়বে না? পাকিস্তান রাষ্ট্রটাও তাই। এটা একটা আপনার একটা তামাশামূলক একটা আদর্শবাদের উপর প্রতিষ্ঠিত। ফলে দেখেন আজকে 70 বছর পরে পাকিস্তান এসে, একে তো তারা বাংলাদেশ খুঁজেছে, পূর্ব পাকিস্তান খুঁজেছে, যে আজাদ কাশ্মীরের জন্য ওরা সারা মানে ওদের অস্তিত্বই টিকে আছে মূলত আজাদ কাশ্মীরের, মানে সাধারণ মানুষকে, যেহেতু সাধারণ মানুষ অশিক্ষিত আমাদের মতো, বাংলাদেশের মানুষের মতো, পাকিস্তানের সাধারণ মানুষ অর্থাৎ যে 80% মানুষ, আমি সবসময় বলি যারা প্রজা শ্রেণী, অর্থাৎ যাদেরকে 20% মানুষ শাসন করে পাকিস্তানের, এই 80% অশিক্ষিত মানুষ, আমরা বাংলাদেশের মনে করেন যে ওই মানুষগুলোর মতোই আমাদের মধ্যে এখানে শিক্ষিত পিএইচডি ইত্যাদি আছে, ধনী আছে, কিন্তু আমরা ওই পাকিস্তানের সাধারণ মানুষগুলোর মধ্যে কিন্তু মোটা দাগে আমাদের দেশে 98% মানুষ অশিক্ষিত। অশিক্ষিত মানে কি? অনালোকিত। আমাদের মধ্যে আলোটা আমরা প্রবেশ করাইতে পারিনি, যেটা আবার করেছে পাকিস্তানি জামাত শিবির, যেগুলো বাংলাদেশে রয়ে গেছে। এই জটিল পরিস্থিতিতে আমাদের অবলোকন করার কি আছে? আমাদের অবলোকন করার এটাই আছে যে পাকিস্তান তিলে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। পাকিস্তান পরশুদিন ভেঙে যাবে এটা আমি বলছি না, কিন্তু পাকিস্তান দিনকে দিন আরো দরিদ্র হবে, দরিদ্র থেকে দরিদ্রতর হবে, যত জায়গায় ওরা যত কিছু করুক না কেন। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উন্নত হতে চলেছে, আর বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি উন্নতি করেছি। ইউনূস এবং 24 জঙ্গি থেকে শুরু করে তারেক রহমান, এখন আবার অর্থনৈতিকভাবে পেছনের দিকে আমরা নিয়ে যাচ্ছি। এই যে একটা জটিল সমীকরণ বললাম, খুব গুছিয়ে বলতে পেরেছি কিনা জানি না। এইখানে আমাদের আওয়ামী লীগের সমর্থক কর্মীরা শুধু নীরবে কিছুদিন সহ্য করার জন্য আমি অনুরোধ করব। আর আমাদের ইতিহাসটা, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, আমাদের যে বলিষ্ঠ এবং একমাত্র সত্য আদর্শগুলাকে আমরা ধারণ করি, সেই অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, এগুলোর উপর আপনারা শিক্ষিত হন। বাকি কাজটা অর্থাৎ স্বাধীনতা বিরোধীদের পরাজিত করার জন্য দুটো জিনিস তাদের বিরুদ্ধে কাজ করে, সভ্যতা এবং ইতিহাস। ফলে ওরা এমনি যখন দেখবে যে 2024 জঙ্গি উত্থানকারীরা ক্রমাগতভাবে বাংলাদেশকে দরিদ্র থেকে দরিদ্রতর করছে, পাশাপাশি তো ভূরাজনৈতিক সংকট তো তৈরি করেই চলেছে। এবং আজকে তো সব দিক থেকে যত ধরনের বুদ্ধিজীবী আছে, বেশিরভাগই কিন্তু বিএনপি জামাতের বুদ্ধিজীবী, ওরাও বলছে যে বাংলাদেশে এক ধরনের পরাশক্তিরা যুদ্ধ করবে, যুদ্ধক্ষেত্র হবে ইত্যাদি অনেক কিছু বলছে না। এই সংকটগুলা অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেই মূলনীতিগুলাতে আমরা বিশ্বাস করি, সেই মূলনীতিগুলা যারা বিশ্বাস করে কেবল তারাই এই সংকটগুলোর উত্তরণ করতে পারে। অর্থনৈতিক উন্নতি দেয়া কিংবা ভূরাজনৈতিক চ্যালেঞ্জগুলা মোকাবেলা করা, এগুলা কখনো আপনার 24 জঙ্গিরা কিংবা ইউনূস কিংবা তারেক রহমান তারা দিতে পারবে না, যতক্ষণ না তারা সত্যিকারের আমাদের ভ্যালুস গুলাকে গ্রহণ করে। আর এটা তো দিনে দিনে একদিনে সম্ভব না। তারেক রহমানের বয়স এখন 60 বছর, উনি কি চাইলে কি সজীব ওয়াজেদ জয়ের মতো সেই ধরনের শাশ্বত আদর্শের অধিকারী হতে পারবেন?